আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাংগুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বিষয় থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও এবং ক্লাসটি মনোযোগ সহকারে শোনো এবং দেখো। চলো আমরা কিছু ছবি দেখে নিই। স্লাইডে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের যে পরিবেশ, বাংলাদেশের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই জিনিসটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, নদীর ছবি তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে তোমরা কি কিছু অনুমান করতে পারছো আজকে আমাদের পাঠের বিষয় কি হতে যাচ্ছে? আজকের পাঠের বিষয় বঙ্গভূমির প্রতি, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। তিনি বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখায় তার বিচরণ নেই। তো আমরা এই কবিতাটি পাঠ করার পর যা জানব, শিখব, কবির পরিচিতি বলতে পারব, নতুন শব্দ দিয়ে বাক্য বলতে পারব, কবিতার অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করতে পারব। স্বদেশের প্রতি শিক্ষার্থীর মনে শ্রদ্ধা ও বিনয় ভাব জেগে উঠবে। তো আমরা এই কবিতাটি বিশ্লেষণ করার পূর্বে আমরা কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানব। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘনাদ বধ, চতুর্দশী কবিতা বলেও বিখ্যাত তার কাব্যগ্রন্থ। উল্লেখযোগ্য নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, প্রহসন। মাইকেল মধুসূদন দত্ত তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। পরবর্তী সময়ে খ্রিস্টাব্দের ইংরেজি ভাষার প্রতি তার একটি মোহ তৈরি হয় এবং পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্যের জীবনযাপনের আসক্ত হয়ে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন 1842 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তো আমরা এখন এই কবিতাটি বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত, এই কবিতাটি পাঠ করব। পাঠ করার পর আমরা লাইন বাই লাইন বিশ্লেষণ করার চেষ্টা করব। বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ গটে যদি পরমাৎ, মধুহীন করুণা গো তব মন কুকু নদে, প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে, এ দেহে আকাশ হতে নাহি খ্যাত তাহি, জন্মিলে মরিতে হবে অমর কে কুথা কবে, চিরস্থির কবে নীর হাই রে জীবন নদে, কিন্তু যদি মনে রাখো মনে নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই দন্য নরকুলে লুকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো ভুল দোষ
গুণধর অমর করিয়া বর দেহ দাসে সুবর্দে ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে মধুময় তাম্রস কি বসন্ত কি শরতে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এখন কিছু নতুন শব্দ অর্থ জানব। মিনতি প্রার্থনা, কুকুনত লাল পদ্ম, নীল পানি বা জল, মক্ষিকা মাছি, তাম্রস পদ্ম, শরতে শরৎকাল বোঝানো হয়েছে। তো আমরা স্ক্রিনে কিছু ছবির মাধ্যমে কবিতাটি লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে শোনো এবং বোঝার চেষ্টা করো। কবি এভাবেই শুরু করেছেন যে রেখো মা দাসিরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমা, মধুহীন করুণা গো তব মন কুকু নদে। পরমাত মানে ভুল, আমি যদি ভুল করি, যে রেখো মা দাসের মনে, রেখো মা বলতে এখানে জন্মভূমিকে বোঝানো হয়েছে, আর দাস বলতে কবি তার নিজেকে বুঝিয়েছে। এখন এই জন্মভূমিকে বলতেছে যে এই দাসকে, আমাকে তুমি কি করো না, মনে দাসের মনে এ মিনতি করি পদে, তোমার পায়ে, তোমার কাছে আমি এই মিনতিটা করি যে আমাকে তুমি মনে রেখো, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাত। আমার যদি আমার চলাফেরায়, আমার লেখায়, আমার কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ভুলগুলো তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে মনে রেখো। কুকুনত লাল পদ্ম, যে মধুহীন করুণা গো তব মন কুকুনদে। এই যে লাল পদ্ম ফুলের মধ্যে যে রস আমরা পাই, এখন সেই মধুহীন মানে সেখানে আমাকে ভুলে গিয়ে কিংবা এরকম মধুহীন করো না, যে ফুলের মধ্যে যদি মধু না থাকে তাহলে তো সে কেউ সেটা গ্রহণ করবে না। এখন বলতেছে কবি যে আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে, ফুলের মধ্যে মাঝে যেই মধু বিচরণ করে ওই রকম আমাকেও সেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকেও এই মধুময় করে রেখো। আমরা পরের প্যারায় যা দেখব যে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এই দেহ আকাশ হতে নাহি খ্যাত তাহে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে। প্রবাসে কবি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত, তিনি কিন্তু প্রবাসে বসে এই কবিতাটি লিখেছেন। তিনি ফ্রান্সে বসবাস করা অবস্থায় এই বঙ্গভূমির প্রতি যে তার ভালোবাসা, এই বঙ্গভূমিকে যে তিনি ভুলতে পারছেন না, এই কবিতার মাঝে তিনি তা বোঝানোর চেষ্টা করেছেন। কবি কিন্তু প্রথমে ইংরেজি সাহিত্যের প্রতি ঝুঁকে পাশ্চাত্য সাহিত্যকে তিনি গ্রহণ করেছিলেন, বাংলা সাহিত্যটাকে ফেলে দিয়ে। পরবর্তী সময়ে যখন নিজের ভুল তিনি বুঝতে পারলেন যে না, আমি তো ইংরেজি সাহিত্য আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমি পৌঁছতে পারবো না, তখন তিনি বাংলা সাহিত্যকে আবার গ্রহণ করলেন এবং বাংলা সাহিত্যে তিনি নিজেকে মনোনিবেশ করলেন এবং সেই বিদেশে, সেই প্রবাসে বসেই কিন্তু এই কবিতাটি লিখেছেন। এই বঙ্গভূমির প্রতি যে তার ভালোবাসা, এই বঙ্গভূমিকে তিনি যে সেই বিদেশে বসেও ভুলতে পারছেন না, সেই জিনিসগুলি কিন্তু এখানে ফুটে উঠেছে। সে কারণে বলতেছে যে প্রবাসে দৈবের বসে, আমি যে প্রবাস জীবন আমার, আমি যদি ওইখানে আমার দৈবের কোনো কারণে যদি জীব তারা মানে দেহ থেকে যদি আমার সেই আত্মাটা বের হয়ে যায়, আমি যদি সেখানে মারা যাই, এই দেহে আকাশ হতে নাহি খ্যাত তাহে,
জন্মিলে মরিতে হবে, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি যদি প্রবাসে মারাও যাই তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ জন্মিলে মরিতে হবে, অমরকে কুথা কবে। হ্যাঁ, এই পৃথিবীতে যারাই এসেছেন তাদেরকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে। তাই প্রবাসে বসে তিনি তার কোনো নেই যে দেখা থেকে যে আমার এই দেহ থেকে যদি এই রুটা চলে যায়, আমি যদি মারাও যাই, হ্যাঁ, তাতেও কোনো কষ্ট নেই, কারণ জন্মিলে মরতেই হবে। চিরস্থির কবে নীল, হায় রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সমনে। বলতে সমনে মানে মৃত্যুর দেবতা যদি আমাকে নিয়েও যায়, নীর মানে পানি বা জল, হ্যাঁ, চিরস্থায়ী। কিন্তু এই যে পানি জল নদীর যে প্রবাহমান, এটা কিন্তু এক জায়গায় স্থির না, এটা চলতেছে। এই যে মানুষের জীবন, এটাও কিন্তু চলমান। মানুষ একজন মৃত্যুবরণ করছে, আরেকজন পৃথিবীতে আসছে, প্রবীণ যাচ্ছে, নবীন আসছে, হ্যাঁ, কিংবা মানে কোনো কাজই কারোর জন্য কি স্থির থাকে না। আমি মরে গেলেও হ্যাঁ আরেকজন আসবে, এইভাবে কিন্তু এই পৃথিবীটা চলছে। সেখানে বলতেছে ডরি সমনে, মানে মৃত্যু দেবতা যদি আমার কাছে চলেও আসে, আমি যদি মরেও যাই, তাতেও কিন্তু কোনো সমস্যা তৈরি হবে না, কারণ এটা স্থির নেই। পানি যেরকম চলমান, মানুষের মৃত্যুটাও কেউ কিন্তু চিরজীবী, চিরস্থায়ী না, হ্যাঁ, তাকে মরতেই হবে। মক্ষিকাও গলে নাগো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লুকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সবে সর্বজন। বলতেছে মাছি, মক্ষিকা মানে মাছি, মাছি দেখবা মধুর হাড়িতে কিংবা মিষ্টির যে রস থাকে, সেখানে কিন্তু মাছি যদি পড়েও যায়, সেখানে সে কিন্তু আনন্দ চিত্তে সেই মধু সে সংগ্রহ করতে থাকে, খাইতে থাকে। এই সেই গামলার মধ্যে যেখানে রস থাকে, সেই রসের মধ্যে পড়েও কিন্তু তার একটা তৃপ্তি সে অনুভব করে। এইখানে বলতেছে যে মক্ষিক গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই হ্রদের মধ্যে, সেই পাতিলের মধ্যে, মধু ভর্তি এর মধ্যে, সেইখানে কিন্তু মাছিরা পড়েও মরে না। সেই দন্য নরকুলে ঢুকে যায় নাহি বলে, মনের মন্দিরে সবে সর্বজন। সকল সেই পৃথিবীতে সেই দন্য, হ্যাঁ, বলতেছে আমি তখনই নিজেকে দন্য মনে করব আমি যদি সকল মানুষের মাঝে আমি বেঁচে থাকতে পারি, আমাকে যদি মানুষ মনে রাখে, আমি মানুষের মনের মন্দিরে আমি মরে গিয়েও সেখানে তাদের মাঝে অমরত্ব লাভ করতে পারবো, যদি মানুষ আমাকে মৃত্যুর পর মনে রাখে, তাদের মনের সিংহাসনে স্থান করে দেয়। পৃথিবীতে দেখো যারাই এই পৃথিবীর জন্য অনেক কিছু করে গেছেন, তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরা স্মরণ করি। বিভিন্ন লেখক, বিভিন্ন বড় বড় লোক যারা অনেক দেশের জন্য অনেক অবদান রেখে গেছেন, তাদের কথা কিন্তু আমরা স্মরণ করি। কবি এখানেও তিনি তার সেই আকাঙ্ক্ষা এই জন্মভূমির প্রতি তিনি রেখেছেন। জন্মভূমি সাধারণ জনগণের কাছে তিনি আবদার জানিয়েছেন যে আমি আমার মনের তৃপ্তি তখনই আসবে যখন সকলে আমাকে তার মানুষের মনের মন্দিরে আমাকে স্থান করে দেবে। পরের প্যারায়, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহু গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো ভুল দুষ ঘুন্দর। বলতেছে কিন্তু কোন গুণ আছে, আমার তো কোনো গুণ নেই। মানুষ যে আমাকে স্মরণ রাখবে, কিংবা এই জন্মভূমি তুমি যে আমাকে স্মরণ রাখবে, আমাকে মানুষের কাছে পৌঁছে দেবে, সেরকম কাজ তো আমি করতে পারিনি। হ্যাঁ, আমার তো সেরকম কোনো কৃতিত্ব নেই। হ্যাঁ, তো হেন অমরতা আমি কহগো শ্যামা জন্ম দে। শ্যামা জন্ম দে মানে শ্যামল জন্মভূমি, এই যে জন্মভূমি, এই যে মাতৃভূমি, আমাকে স্মরণ রাখার মতো আমি কোনো গুণ করিনি, আমি কোনো কাজ করিনি। তবে কবি আশা করেছেন, তবে যদি দয়া করো ভুল
দোষ গুণ ধরো। আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোকে তুমি মাফ করে দিয়ে তুমি সেগুলিকে মনে না রেখে এটাকে যদি গুণ ধরো, তাহলে হয়তো আমি এই তোমার এই জন্মভূমির মাঝে, তোমার এই মাতৃভূমির মাঝে, মানুষের মাঝে বেঁচে থাকতে পারবো। অমর করিয়া বর দেহ দাসে সুবর্দে, ফুটি যেন স্মৃতি জলে মানসে মা, যথা ফলে মধুময় তাম্রস কি বসন্ত কি শারদে। কবি এভাবেই তিনি শেষ করেছেন। বর মানে আশীর্বাদ, হ্যাঁ, মানস মন, তাম্রস পদ্ম, আর শরতে কিংবা বসন্তে কাল বোঝানো হয়েছে। বলতেছে অমর করিয়া বর দেহ দাসে সুবর্দে, যে তুমি যদি আশীর্বাদ দাও প্রভু, ফুটি যেন স্মৃতি জলে মানসে, হ্যাঁ মা যথা ফলে মধুময় তাম্রস কি বসন্ত। তুমি যদি আমাকে আশীর্বাদ দাও, তুমি সব ওই যে পূর্বের যে প্যারায় আমরা বললাম সব দুষ্টুটি আমার ক্ষমা করে গুণগুলি যদি ধরো, এবং সেই আশীর্বাদ যদি তুমি আমাকে দাও, তাহলে হয়তো মানুষের মাঝে আমি বেঁচে থাকতে পারবো। মধুময় তাম্রস কি বসন্ত কি শরতে, হ্যাঁ শীতকালই বলো গ্রীষ্মকালই বলো, যে কালে প্রতিটা ঋতুতেই মানুষের মাঝে আমি বেঁচে থাকতে চাই, এরকম আবদার তিনি জানিয়েছেন তার জন্মভূমির প্রতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মাইকেল মধুসূদন দত্তের এই জন্মভূমির প্রতি যে কবিতাটি এতক্ষণ আলোচনা করলাম, এর যে মূল মেসেজ কবি আমাদেরকে দিতে চেয়েছেন সেটা হলো, তিনি অনেক ভুল ত্রুটি করেছেন, তিনি অমরতা পাওয়ার মতো কোনো কাজ তিনি করতে পারেননি, তথাপি তিনি এই জন্মভূমিকে মা হিসেবে আখ্যায়িত করেছেন, নিজেকে দাস হিসাবে উপস্থাপন করেছেন, যে আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে, হ্যাঁ আমার ভুলগুলি যদি গুণ ধরো, তাহলে হয়তো আমি এই বঙ্গভূমি, এই জন্মভূমির মাঝে হ্যাঁ আমি বেঁচে থাকতে পারবো। তিনি বিভিন্নভাবে এই জন্মভূমিকে যে তিনি এত ভালোবাসেন, সেই ভালোবাসার সেই প্রবাসে বসেও তিনি এই বঙ্গভূমিকে যে ভুলতে পারছেন না, এই জিনিসগুলি কিন্তু এই কবিতার মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করেছেন। তো আমাদের প্রত্যেকের মাঝে এই যে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, হ্যাঁ শুধু প্রবাসে বসেও যে দেশের প্রতি অগাধ ভালোবাসা কবির মাঝে বিরাজ করছে, সেই জিনিসগুলি, সেই মেসেজটাই কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন কবি। এবং তার যে মনের আকাঙ্ক্ষা, মৃত্যুর পরেও যে বেঁচে থাকার প্রবল ইচ্ছা, এবং সেই ইচ্ছাগুলি তিনি প্রকাশ করেছেন। তা আমরা কিছু মূল্যায়ন করবো এখন, তোমরা উত্তরগুলি মিলিয়ে নিবে। বঙ্গভূমির প্রতি কি ধরনের কবিতা, বঙ্গভূমি কি ধরনের কবিতা? গীতি কবিতা। কবি মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কি? রাজনারায়ণ দত্ত। সমন শব্দের অর্থ কি? মৃত্যুর দেবতা। বাংলা ভাষার প্রথম মহাকাব্য কি? মেঘনাদ বধ কাব্য। মক্ষিকার সামর্থক শব্দ কোনটি? মৌমাছি। নরকুলে ধন্যকে ক্ষমতাবান ব্যক্তি, যিনি কীর্তিমান, ক্ষমতাবান ব্যক্তি নরকুলে ধন্য। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? 1824 সালে। তোমরা একটি একক কাজ খাতায় লিখে নাও, হ্যাঁ সেটাও বাড়িতে বসে চেষ্টা করবে উত্তরটি লেখার জন্য। মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? তার নামের আগে মাইকেল যুক্ত হয় কেন? জুড়াই কাজ দিচ্ছি না, হ্যাঁ যেহেতু তোমরা উপস্থিত নেই, একটি বাড়ির কাজ তোমরা খাতায় লিখে নাও। বঙ্গভূমির প্রতি কবিতায় কবির স্বদেশের প্রতি
ভালোবাসার যে বহিঃপ্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা করো। এই যে কবি মাইকেল মধুসূদন দত্ত এই বঙ্গভূমির কবিতার মাধ্যমে তার যে স্বদেশ প্রেমের প্রতি যে ভালোবাসা আর যে বহিঃপ্রকাশ ঘটেছে, এটাই তুমি ব্যাখ্যা করবে, খাতায় সুন্দর করে উত্তর লিখে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতা নিয়ে আলোচনা করেছি। আমি আশা করব তোমরা কবিতাটি খুব মনোযোগ সহকারে শুনেছ এবং দেখেছ। তারপরেও যদি কারো বোঝার কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা এই ক্লাসটি ইউটিউব নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা ইউটিউব চ্যানেল, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা ফেসবুক পেজে তোমরা এই ক্লাসগুলি পাবে। তোমরা বারবার দেখার চেষ্টা করবে এবং বইয়ের যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি মনোযোগ সহকারে পড়বে। এবং কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবে অথবা কমেন্টস বক্সে লিখে জানাবে। আমি তোমাকে সেই যে উত্তর, কারো যে সমস্যা থাকে সেটা সমাধানের চেষ্টা করব। তো তোমরা যেহেতু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে অনেক দিন ধরে, সামনে আরো বন্ধ আবার ঘোষণা হয়েছে, তোমাদের সময়টুকু অপচয় না করে, অবহেলা না করে, কারণ শিক্ষা এমন একটি বিষয় তোমার জীবন থেকে যদি এই সময়টুকু চলে যায় সেই সময় আর তুমি খুঁজে পাবে না, তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যদিও সরাসরি আমাদের ক্লাসগুলি বন্ধ, আমরা চেষ্টা তো চালিয়ে যাচ্ছি অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা হয়তো পুরোপুরি সেই ঘাটতি পূরণ না হলেও অনেকটা ঘাটতি কিন্তু পূরণ হবে তোমরা যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলি দেখো। শুধু বাংলা না, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা প্রতিটি শিক্ষক প্রতিদিনই বিভিন্ন ক্লাসে বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নিচ্ছেন। তোমরা এই ক্লাসগুলি প্রতিদিন দেখো, নিশ্চয়ই তোমাদের উপকার হবে। তো সকলকেই আজকের এই ক্লাস, অনলাইন ক্লাস থেকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।